তুরস্কে বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আলী আহমেদ আল হাদ্দাদ নিহত হয়েছে। এ সময় তার সঙ্গে আরও 4 উচ্চপদস্থ লিবিয়ান কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। এ ঘটনার লিবিয়ার জাতিসংঘ স্বীকৃত সরকার 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। আঙ্কারার বিমানবন্দর থেকে দাসো ফ্যালকন 50 বিজনেস জেটে ত্রিপোলির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন লিবিয়ার সেনাপ্রধান আল হাদ্দাদ সহ উচ্চপদস্থ সেনাকর্তারা। স্থানীয় সময় রাত 8:10 বিমানটি উড্ডয়ন করে। এরপর প্রায় 40 মিনিট পরই জরুরি অবতরণ করতে চেয়ে কন্ট্রোল রুমকে বার্তা দেন পাইলট। তারপর থেকে আর ওই বিমানের সঙ্গে কোনো যোগাযোগ করা যায়নি। রাডার থেকেও অদৃশ্য হয়ে যায় বিমানটি। পরে রাজধানী থেকে প্রায় 74 কিলোমিটার দূরে মেলে বিমানটির ধ্বংসাবশেষ। তুরস্ক সরকারের তরফে জানানো হয়েছে, সম্প্রতি প্রতিরক্ষা সংক্রান্ত বৈঠকের জন্য সে দেশে গিয়েছিলেন লিবিয়ার সেনাপ্রধান। সরকারি সফর শেষে নিজ দেশে ফেরার পথেই দুর্ঘটনার কবলে পড়ে সেনাপ্রধানের বিমানটি। তুরস্কের কর্মকর্তারা জানান, প্রাথমিক তদন্তে নাশকতার কোনো প্রমাণ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটেছে। লিবিয়ার প্রধানমন্ত্রী আব্দুল হামিদ দবেইবা এক বিবৃতিতে আল হাদ্দাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা এবং দেশ ও সেনাবাহিনীর জন্য এটি বড় ক্ষতি। এই ঘটনায় লিবিয়ার জাতিসংঘ স্বীকৃত সরকার 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। আল হাদ্দাদ পশ্চিম লিবিয়ার শীর্ষ সামরিক কমান্ডার ছিলেন। 2020 সাল থেকে লিবিয়ার সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। জাতিসংঘের তত্ত্বাবধানে লিবিয়ার বিভক্ত সেনাবাহিনীকে একীভূত করার প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন আল হাদ্দাদ। মনিরুজ্জামান বাবু, 71। নিরাপত্তার কারণে গাজা উপত্যকা থেকে সেনাবাহিনী কখনোই পুরোপুরি প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন, ফিলিস্তিনি উপত্যকায় একটি বেসামরিক সামরিক সেনা ইউনিট প্রতিষ্ঠা করা হবে। কাটজ 7 অক্টোবর 2023 সালে ইসরায়েলে হামাসের অভিযানের কথা উল্লেখ করে বলেন, তারা গাজার অনেক ভেতরে অবস্থান করছেন এবং কখনোই পুরো গাজা ছেড়ে যাবে না। কাটজ আরও বলেন, ইসরায়েলি নাগরিকদের সুরক্ষার জন্য তারা অন্য কারো ওপর বিশ্বাস করেন না। লেবানন এবং সিরিয়াতেও থাকা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। ইরাবতী নদীর 2 পাশে সাগাইং ও মান্দালয়ে নিয়ন্ত্রণ জোরদার করেছে মিয়ানমারের জান্তা বাহিনী। এই সময় পালিয়ে যাওয়া বেসামরিক নাগরিকদের ওপর বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। জান্তা দাবি করেছে, তাদের বাহিনী সিঙ্গু থেকে উত্তর দিকে অগ্রসর হয়ে ইয়াদানার থেইন খা সেতু পুনর্দখল করেছে। গত অক্টোবরে বিদ্রোহী গোষ্ঠী পিডিএফ সেতুর কয়েকটি অংশ বিস্ফোরণে উড়িয়ে দিয়েছিল বলে খবর প্রকাশ হয়েছিল। জান্তা বাহিনী জানিয়েছে, গত শুক্রবার 5টি সামরিক ইউনিটের মাধ্যমে বিমান হামলা চালিয়ে সিঙ্গু শহর ও আশপাশের এলাকা পুনর্দখল করেছে। এদিকে জাতিসংঘ জানিয়েছে, মিয়ানমারের জান্তা সরকার আসন্ন নির্বাচনে জনগণকে ভোট দিতে বাধ্য করতে সহিংসতা চালাচ্ছে এবং ভয় ভীতিও প্রদর্শন করছে। অন্যদিকে মানুষকে ভোট থেকে বিরত রাখতে সশস্ত্র গোষ্ঠীগুলো একই ধরনের কৌশল ব্যবহার করছে বলে জানায় জাতিসংঘ। ভারতের রাজধানী দিল্লিতে তীব্র বায়ু দূষণের নাভিশ্বাস উঠে যাচ্ছে মানুষের। নানাভাবে দূষণ কমানোর চেষ্টা করছে সরকার, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। আর এই দূষণ থেকে বাঁচতে বিশুদ্ধ বাতাসের জন্য হিমালয়ের দ্বারস্থ হয়েছেন দিল্লির মানুষ। পর্যটকের উপচে পড়া ভিড় হিমাচল প্রদেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে। এই বিষয়ে আরো জানাচ্ছেন আফসানা শাওন। দিল্লির বাতাসের মান এতটাই খারাপ হয়েছে যে স্বাভাবিকভাবে নিঃশ্বাস নেওয়াও কঠিন হয়ে গেছে। বাতাসের মান ঠিক করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত সরকার। বাস্তবায়ন করা হয়েছে ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রাম। এত কিছুর পরও দিল্লির বাতাসের মান 438 বলে জানিয়েছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড। এই মান চরম খারাপের তালিকায় পড়ে। এতে ফুসফুসের নানা রোগে ভুগছেন স্থানীয়রা। এই অবস্থায় বেঁচে থাকা খুবই কঠিন। আমার ছোট বাচ্চা আছে, তাদের শ্বাসকষ্ট হয়। অনেক স্কুল চলছে অনলাইনে, কিছু চলছে অফলাইনে। এভাবে সবকিছু চালানো সত্যিই কঠিন। দিল্লির বাতাসের মান সর্বোচ্চ খারাপ পর্যায়ে পৌঁছে গেছে। আর এই পরিস্থিতিতে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বাতাসের মান ব্যবস্থাপনা কমিশন। কারো পৌষ মাস, কারো সর্বনাশের মতো দিল্লির বায়ু দূষণ উপকার করেছে উত্তরাঞ্চলীয় শহরগুলোর। হিমাচল প্রদেশে বেড়েছে পর্যটকের সংখ্যা। দিল্লির বাতাসে নিঃশ্বাস নিতে না পারা মানুষ বিশুদ্ধ বাতাসের জন্য ছুটছেন পাহাড়ে।
सांस लेने में बहुत फर्क दिख रहा है हमें। এখানে নিঃশ্বাস নিয়েই পার্থক্যটা বুঝতে পারছি। এখানে প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছি। এই বাতাস দিল্লিতে পাওয়া যায় না। দিল্লিতে ঘরেও এয়ার পিউরিফায়ার ব্যবহার করতে হয়, কিন্তু এখানে প্রকৃতির বাতাসই বিশুদ্ধ। एयर प्यूरीफायर ऑन करके बैठते हैं। শীতকালে ঠান্ডা বাতাসে যানবাহনের ধোঁয়া, নির্মাণ কাজের ধুলো এবং ফসল পোড়ানোর ধোঁয়া আটকে ঘন ধোঁয়াশা তৈরি করে। এতে দিল্লি হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে বেশি দূষিত শহরগুলোর একটি। আফসানা শাওন, ৭১। ১৭ বছর নির্বাসনে থাকার পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশ্বব্যাপী রাজনীতিবিদদের নির্বাসন থেকে ফিরে দেশে নেতৃত্ব দেওয়ার নজির একেবারে কম নয়। তারেক রহমানও সেই সফল রাজনীতিকদের একজন হতে যাচ্ছেন ধারণা দলটির নেতাকর্মীদের। বিশ্বের এমন কয়েকজন নেতার কথা জানাচ্ছেন আফসানা শাওন। ১৬৫১ সালে ইংল্যান্ডের রাজা প্রথম চার্লসকে হত্যা করে কমনওয়েলথ প্রতিষ্ঠা করা হয়। সেই সময় নরম্যান্ডিতে নির্বাসনে যান ছেলে রাজা দ্বিতীয় চার্লস। এরপর ১৬৬০ সালে ইংল্যান্ডে ফিরে আবারও সিংহাসনে বসেন তিনি। ইতিহাসে তার এই ফিরে আসা রিস্টোরেশন নামে পরিচিত। ভুবন বিখ্যাত নাম নেপোলিয়ন বোনাপার্ট। তিনিও গিয়েছিলেন নির্বাসনে, ফিরেও এসেছেন। ১৮১৪ সালে ভূমধ্যসাগরের এলবা দ্বীপে নির্বাসিত হয়েছিলেন ফরাসি এই শাসক। ১ বছর নির্বাসনে থাকার পর ১৮১৫ সালে ফ্রান্সে ফিরে শাসনভার হাতে নেন। বিখ্যাত রুশ শাসক ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ, তিনি ভ্লাদিমির লেনিন নামেই পরিচিত। বেশ কয়েকবারই নির্বাসিত হয়েছেন এই নেতা। প্রথমবার ১৮৯৭ সালে সাইবেরিয়ার নির্জন একটি স্থানে নির্বাসনে পাঠানো হয় তাকে। ১৯০০ সালে শেষ হয় এই নির্বাসনের মেয়াদ। এরপর তাকে রাশিয়া ছাড়তে বলা হয়। তিনি আবারও নির্বাসনে যান সুইজারল্যান্ডে। দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনে তিনি জার্মানি, ইংল্যান্ড ও ফ্রান্সেও ছিলেন। তিনি রাশিয়ায় ফিরে যান ১৯১৭ সালে। আরেকজন বিখ্যাত ব্যক্তিত্ব এবং দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলার নির্বাসন ছিল দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের এক অবিচ্ছেদ্য অংশ, যেখানে তিনি বর্ণবাদী সরকারের বিরুদ্ধে লড়াইয়ের কারণে ১৯৬২ সালে গ্রেপ্তার হয়ে ১৯৯০ সাল পর্যন্ত প্রায় ২৭ বছর কারারুদ্ধ ছিলেন। এর মধ্যে ১৮ বছরই তিনি রোবেন দ্বীপে কাটিয়েছিলেন। ১৯৯০ সালের ১১ ফেব্রুয়ারি বর্ণবাদ বিরোধী আন্দোলনের চাপ এবং তৎকালীন প্রেসিডেন্ট FWD ক্লার্কের নির্দেশে তিনি মুক্তি পান। মুক্তির পর তিনি বর্ণবাদের অবসান ঘটাতে আলোচনায় নেতৃত্ব দেন এবং ১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকার প্রথম গণতান্ত্রিক নির্বাচনে জয়ী হয়ে দেশের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হন। ২০০৭ সালে বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আটক করে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার। জিজ্ঞাসাবাদে তার উপর শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে। এরপর ২০০৮ সালে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তারেক রহমান। পরবর্তী সরকারের নানা তৎপরতার কারণে দেশে ফিরতে পারেননি তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, আগামীতে দেশের নেতৃত্ব দেবেন তারেক রহমান। তার হাত ধরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। যদি তাই হয়, নির্বাসন পরবর্তী দেশের শাসনভার নেয়া বিশ্ব নেতাদের কাতারে স্থান পাবে তারেক রহমানের নাম। আফসানা শাওন, ৭১। বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলো থেকে প্রায় ৩০ জন রাষ্ট্রদূত এবং অন্যান্য ঊর্ধ্বতন পেশাদার কূটনীতিককে প্রত্যাহার করছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ট্রাম্পের আমেরিকা সর্বাগ্রে নীতির অগ্রাধিকারের বিষয়গুলোর প্রতিফলন নিশ্চিত করতে নেওয়া হচ্ছে এই পদক্ষেপ। যেসব কূটনীতিককে প্রত্যাহার করে নেওয়া হচ্ছে তাদের তালিকা দিতে অস্বীকৃতি জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। সোমবার দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এই পদক্ষেপ যে কোনো প্রশাসনের জন্য এক নিয়ম মাফিক প্রক্রিয়া। ওয়াশিংটনে ফিরে আসা নির্দেশ যাদেরকে দেওয়া হয়েছে তাদের মধ্যে প্রায় ৩০ জন ঊর্ধ্বতন কূটনীতিক রয়েছেন। প্রত্যাহার করা কূটনীতিকদেরকে পররাষ্ট্র দপ্তরে নতুন দায়িত্ব দেওয়া হতে পারে বলে জানানো হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সাবেক এক কমিশনার সহ ৫ জনকে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র। নিজেদের অপছন্দের মতামত ঠেকাতে মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে চাপ দেওয়ার অভিযোগ এই কর্মকর্তাদের বিরুদ্ধে। এ নিয়ে এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, এই কর্মকর্তারা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো বাইরের দেশগুলোর হয়ে সেন্সরশিপে হস্তক্ষেপ করছে। তারা প্রতিটি ক্ষেত্রে মার্কিন বক্তা ও কোম্পানিগুলো লক্ষ্যবস্তু করছে। তবে মার্কিন এই অভিযোগ অস্বীকার করেছে ভিসা বন্ধ হওয়া ইউরোপীয় কমিশনের প্রযুক্তি বিষয়ক সাবেক শীর্ষ নিয়ন্ত্রক থিয়েরি ব্রেতন। তিনি ক্ষোভ জানিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করছে। লাওসের মেকং নদীতে ১৪০ জন পর্যটক নিয়ে ফেরি দুর্ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত একজন নারী ও একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও অনেকে নিখোঁজ রয়েছে। লাওসিয়ান টাইমসের সরকারি প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার কবলে পড়া ফেরিতে ১১৮ জন পর্যটক
29 জন স্থানীয় এবং 4 জন ক্রু ছিলেন। একজন মহিলার মরদেহ উদ্ধার করা হয়েছে। তার 1 বছর বয়সী শিশুর মরদেহ উদ্ধার করা গেলেও দ্বিতীয় শিশু নিখোঁজ রয়েছে। ফেরিটি হুয়ে সাই শহর থেকে উত্তর লাওসের ঐতিহ্যবাহী লুয়াং প্রাবাং শহরের দিকে যাত্রা করছিল। প্রতি বছর 300 কিলোমিটার দীর্ঘ এই রুটের পর্যটন এলাকাগুলোতে কয়েক লাখ পর্যটক ঘুরতে আসেন। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন বা ক্রিসমাস বলতেই সারা বিশ্বের চোখে প্রথমেই ভেসে ওঠে 25 ডিসেম্বর তারিখটি। কিন্তু এই তারিখটি ক্রিসমাসের একমাত্র তারিখ নয়। বিশ্বের এমন কিছু দেশ রয়েছে যেখানে 25 ডিসেম্বরের পরিবর্তে বড়দিন পালন করা হয় 7 জানুয়ারি। আর এর নেপথ্যে রয়েছে তারিখ সংক্রান্ত একটি বিশেষ হিসেব। এ বিষয়ে আরো জানাচ্ছেন চৈতি সরওয়ার। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন। আর বড়দিন মানেই হলো কেক, ক্রিসমাস ট্রি, সান্তা ক্লজ আর তার সাথে অনেক উপহার। বিশ্বের প্রায় সব দেশেই এই দিনটি বেশ ঘটা করে পালন করা হয়। পশ্চিমা দেশগুলোতে শহরের অলিগলি, ক্যাফে, রেস্টুরেন্ট, শপিং মলগুলো সেজে ওঠে এই বিশেষ দিনের জন্য। বিশ্বের বেশিরভাগ দেশ 25 ডিসেম্বরে বড়দিন পালন করলেও অনেক অর্থোডক্স খ্রিস্টান 7 জানুয়ারি বড়দিন উদযাপন করে, কারণ তারা গ্রেগরিয়ান ক্যালেন্ডারের পরিবর্তে পুরনো জুলিয়ান ক্যালেন্ডার অনুসরণ করে, যার ফলে তাদের বড়দিনের তারিখ 25 ডিসেম্বরের পরিবর্তে 13 দিন পিছিয়ে। ধর্মীয় বিশ্বাস এক থাকলেও বড়দিন পালনে অর্থোডক্স খ্রিস্টানদের রয়েছে ভিন্নতা, রয়েছে আলাদা নিয়ম কানুন। অর্থোডক্স খ্রিস্টানরা বড়দিন পালন করেন 3 দিন ব্যাপী। রাশিয়ান প্রথা অনুযায়ী রাশিয়ান অর্থোডক্স চার্চ 7 জানুয়ারি বড়দিন পালন করে থাকে। এটি তাদের ধর্মীয় ঐতিহ্য এবং ক্যালেন্ডার অনুসরণ করে পালিত হয়। ইউক্রেনও তাদের ধর্মীয় অনুশাসন অনুসারে 7 জানুয়ারি বড়দিন পালন করে থাকে। এছাড়াও ইউরোপের সার্বিয়া, মেসিডোনিয়া, বেলারুশেও প্রথাগতভাবে বড়দিন পালিত হয় 7 জানুয়ারি। ইউরোপের বাইরেও আফ্রিকার দেশ ইথিওপিয়াতে অর্থোডক্স চার্চও 7 জানুয়ারিকে বড়দিন হিসেবে পালন করে তাদের নিজস্ব ক্যালেন্ডারের ভিত্তিতে। এছাড়া মিশরে কপটিক অর্থোডক্স চার্চও জুলিয়ান ক্যালেন্ডার অনুসরণ করে। এই দেশগুলোর মধ্যে বড়দিন উদযাপনের তারিখের পার্থক্য শুধুমাত্র ক্যালেন্ডারের ব্যবহারে নয়, বরং ধর্মীয় এবং সাংস্কৃতিক ঐতিহ্য প্রতিফলিত হয়ে থাকে। চৈতি সরওয়ার, 71। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।